আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমরা মনোনিবেশ করেছো এবং তোমরা খুব সুন্দরভাবে ক্লাসটি ফলো করছো। আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের বিন্যাস সমাবেশের পঞ্চম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি বিন্যাস সমাবেশের উপর পূর্বে 4টি ক্লাস করেছিলাম এবং তখন আমি বলেছিলাম আমাদের আর একটি ক্লাস বাকি আছে, পরে এক সময় করাবো। তো সেই ক্লাসটি নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে এটি প্রস্তুত নিবে, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা পরীক্ষার্থী আছে। এখান থেকে এক সেট প্রশ্ন পাবে বলে আমার বিশ্বাস। এবছর পরীক্ষা হওয়ার পর নির্ভর করবে যে পরবর্তী পরীক্ষার্থী যারা, অর্থাৎ যারা এখন একাদশ শ্রেণীতে আছো, তাদের এই অধ্যায়টা কতটুকু গুরুত্ব পাবে। তো চলো আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায়ের সমাবেশের পঞ্চম ক্লাস শুরু করছি। সমাবেশ এই অংশটি পড়াবার আগে আমরা পুরানো কিছু সূত্র স্মরণ করতে চাই। আমাদের বিন্যাসের যে মৌলিক সূত্র ছিল, সূত্রটি হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে যে বিন্যাস গঠন করা যায়, সেটি সূত্রটা এরকম ছিল, n p r। আর n p r কে যখন আমরা ভাঙবো, সেটা সূত্র ছিল ফ্যাক্টোরিয়াল n, অর্থাৎ n এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এবার সমাবেশের মৌলিক সূত্রটি ছিল n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে যে সমাবেশ গঠন করা যায়, সেটাকে লেখা যায় NCR। এবং NCR ভাঙতে গেলে আমাদের ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের সূত্রটা। এখন আমরা এই বিন্যাসের, এটা হচ্ছে বিন্যাস সূত্র, আর এটা হচ্ছে সমাবেশের সূত্র। তারা বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক কি, আমরা এখান থেকে যদি এই ফ্যাক্টোরিয়াল rটাকে 1/r আকারে লিখি এবং এটাকে যদি এভাবে লিখি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে লিখতে পারি 1/ফ্যাক্টোরিয়াল r ইন্টু npr। তাহলে অতএব npr সমান সমান ফ্যাক্টোরিয়াল rটা যদি উভয় পক্ষে যদি গুণ করে দেই, তাহলে ফ্যাক্টোরিয়াল r ইন্টু ncr। এটাই হচ্ছে আমাদের বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমি তোমাদের সামনে একটি প্রশ্ন নিয়ে আসছি। এই প্রশ্নটা যদিও বিন্যাসের একটি প্রশ্ন। প্রশ্নটি লক্ষ্য করো, 2n প্লাস 1 pn প্লাস 1 অনুপাত 2np n প্লাস 2 ইকুয়াল টু 5:2 হলে n এর মান নির্ণয় করো। p দেয়া আছে, তার মানে বিন্যাস। তো দেয়া আছে 2n প্লাস 1 pn প্লাস 1 অনুপাত 2n p n প্লাস 2 ইকুয়াল টু 5:2। তাহলে অনুপাত যেহেতু, তাহলে এটা ভগ্নাংশ আকারে আমরা লিখবো। আমরা জানি অনুপাত এক ধরনের ভাগ। তাহলে 2n প্লাস 1 pn প্লাস 1 ভাগ 2n pn প্লাস 2 ইকুয়াল টু 5/2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 2n প্লাস 1 pn প্লাস 1 এটাকে যদি আমরা npr এই সূত্রে ভাঙাই, তাহলে আমাদের n এর মান হিসাবে থাকছে 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r হিসাবে থাকছে 2n প্লাস 1 মাইনাস n মাইনাস 1। তাহলে r অর্থাৎ r ইকুয়াল টু n প্লাস 1। এখানে আশা করি এটা বুঝতে পেরেছো। নিচেরটা 2n pn প্লাস 2, তাহলে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n মাইনাস n মাইনাস 2, অর্থাৎ r এর মান n প্লাস 2।
ক্যালকুলেশন করার পরে এখানে কি দাঁড়াচ্ছে 2n প্লাস 1 মাইনাস n মাইনাস 1, তাহলে 2n আর মাইনাস n সমান সমান n, প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তাহলে উপরের অংশে নিচের এই হরের থেকে থাকছে ফ্যাক্টোরিয়াল n, নিচের অংশে হরের থেকে থাকছে 2n মাইনাস n মাইনাস 2, তাহলে n মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছো এবং আমরা পরবর্তী পৃষ্ঠায় এই ক্যালকুলেশনটুকু আশা করি দেখতে পাবো। তো শিক্ষার্থীরা এখানে আমাদের যে ভগ্নাংশ আছে উপরের অংশে কি থাকছে 2n প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n, এবং নিচের ভগ্নাংশটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে n মাইনাস 2 আর 2n ফ্যাক্টোরিয়াল নিচে চলে যাবে, তাহলে তাই হয়েছে। লক্ষ্য করো 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n গুণ n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5/2, আমরা একবারে উল্টিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, আমাদের লক্ষ্য করতে হবে যে কোনটা ভাঙলে কোনটা যায়। আমরা বিন্যাসের প্রথম ক্লাসে অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n ভাঙানো দেখিয়েছিলাম। ফ্যাক্টোরিয়াল nটা ভাঙানো এরকম ছিল, ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু আমরা n উৎপাদকের সাথে একটা উৎপাদক কম ফ্যাক্টোরিয়াল, আমাদের প্রয়োজন অনুসারে আমরা স্টপ হতে পারি। আবার যদি প্রয়োজন হয় আমরা n ইন্টু n মাইনাস 1 আমরা উৎপাদকটা বের করে নিলাম n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে আমরা ভাঙাতে ভাঙাতে আমাদের প্রয়োজনে যে কোনো জায়গায় থেমে যেতে পারি, অথবা আমরা বিভিন্ন ভাবে ভাঙাতে ভাঙাতে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ উৎপাদকটা শেষ পর্যন্ত আমাদের 3, 2, 1 অর্থাৎ লাস্ট হয় 1। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। এর আগে আমাদের যেখানেই থামা প্রয়োজন হবে সেখানে আমাদের ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকবে, যখন 1 হয়ে যাবে তখন আর ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকবে না, কারণ ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1। তো সেই হিসাবে আমরা এই পদ্ধতিতে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু ভাঙব। তাহলে লক্ষ্য করো কোনটা ভাঙলে কোনটা পাওয়া যায়। তো আমাদের এখানে 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, আর ফ্যাক্টোরিয়ালের n এর ক্ষেত্রে যে উৎপাদক একটা করে কমতে থাকে, তাহলে 2n প্লাস 1কে যদি আমরা ভাঙি তাহলে 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 মাইনাস 1 ক্যালকুলেশন করে থাকে 2n ফ্যাক্টোরিয়াল, নিচে একটা 2n ফ্যাক্টোরিয়াল আছে, আর এখানে আমাদের n ফ্যাক্টোরিয়াল আছে, উপরে এই জায়গায় আমাদের n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল n কে ভাঙালে আমরা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল পাবো। তাহলে ফ্যাক্টোরিয়াল n সমান সমান n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের একটা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে এই 2n ফ্যাক্টোরিয়াল আর 2n ফ্যাক্টোরিয়াল কাটা যায়, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা কাটা চলে যায়। কাটা চলে গিয়ে আমাদের যা থাকে 2n প্লাস 1 ডিভাইডেড বাই n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 5/2। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কোনাকুনি গুণ করব। তো উপরে আছে দেখো 2n প্লাস 1, নিচে আছে n ইন্টু n মাইনাস 1। তো আমরা এখানে n ইন্টু n মাইনাস 1 এটা গুণ করলে এখান থেকে আমরা n স্কোয়ার পাই, তাহলে এই অংশটা আমরা আগে রাখবো। তাহলে 5 গুণ n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু একবারে 2টা গুণ করে দেওয়া হয়েছে, 2 গুণ 2 সমান 4n প্লাস 2। তো এখানে ক্যালকুলেশন করলে 5n স্কোয়ার মাইনাস 5n, আমরা এই ডান পক্ষের অংশটা বাম পক্ষে নিয়ে আসছি, 4n মাইনাস 2 অর্থাৎ মাইনাস 4n মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে আমরা কিছু ক্যালকুলেশন করলে 5n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণটা লক্ষ্য করো, 5n স্কোয়ার মাইনাস 10n প্লাস n মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে আশা করি তোমরা উৎপাদকটা বুঝতে পারছো। তো আমাদের ক্যালকুলেশন আগালে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয় হচ্ছে, এখান থেকে লক্ষ্য করো n মাইনাস 2 কমন নিলে n মাইনাস 2 ইন্টু 5n প্লাস 1 ইকুয়াল টু 0। তো হয় n মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 5n প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু 2 অথবা n ইকুয়াল টু মাইনাস 1/5। প্রিয় শিক্ষার্থীরা, এখানে n এর মানটা হচ্ছে এটা বিন্যাস সমাবেশের ক্ষেত্রে n এর মানটা স্বাভাবিক সংখ্যার অন্তর্গত, তাই n এর মান ভগ্নাংশ হতে পারে না, তাই এটা লিখতে হবে। কিন্তু এখানে n ইকুয়াল টু মাইনাস 1/5 গ্রহণযোগ্য নয়, কারণ n এর মান ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না। তাহলে একমাত্র n ইকুয়াল টু 2 হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে n ইকুয়াল টু 2 আমাদের এটাই হচ্ছে উত্তর। আশা করি
অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা আমাদের একটি বোর্ড কোশ্চেন হিসাবে এসেছে। সিলেট বোর্ড 19-এ কোশ্চেন নাম্বার 3-এর ক এই প্রশ্নটা এসেছিল। এ ধরনের অন্যান্য যে প্রশ্নগুলো বোর্ডে এসেছে এর থেকে সহজ। আশা করি তোমরা বাকি প্রশ্নগুলো উত্তর করতে পারবে। এখন আমি তোমাদের একটি প্রশ্ন নিয়ে আসছি, খুবই চমৎকার একটি প্রশ্ন। লক্ষ্য করো প্রশ্নটা। 12 বাহু বিশিষ্ট একটি সমতলী ক্ষেত্রে কৌণিক বিন্দুর সংযোগ রেখা দ্বারা কতগুলো বিভিন্ন ত্রিভুজ গঠন করা যেতে পারে? এটা একটা অংশ। ক্ষেত্রটির কতগুলো কর্ণ আছে? তাহলে একটা সমতলী ক্ষেত্র আছে যেটার 12টি বাহু আছে। এখন এই 12টি বাহু যে সমতলী ক্ষেত্র তার কৌণিক বিন্দু নিশ্চয়ই 12টি আছে। যেমন একটি ত্রিভুজের বাহু থাকে 3টা, তাহলে কৌণিক বিন্দুও থাকে 3টা। চতুর্ভুজের বাহু থাকে 4টা, কৌণিক বিন্দু থাকে 4টা। তাহলে 12 বাহু বিশিষ্ট সমতলী ক্ষেত্রে কৌণিক বিন্দু 12টা থাকবে। এখান থেকে ত্রিভুজ গঠন করতে বলা হয়েছে। ত্রিভুজ গঠন করার জন্য আমাদের 3টি কৌণিক বিন্দু লাগবে। তারপরে বলা হয়েছে কতগুলো কর্ণ গঠন করা যায়। তাহলে সমাধান, 12 বাহু বিশিষ্ট একটি সমতলী ক্ষেত্রে 12টি কৌণিক বিন্দু আছে। এদের মধ্য হতে 3টি কৌণিক বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজ সংখ্যা 12C3 অর্থাৎ 12C3T। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেটরে এটা হিসাব করতে পারি 220টি। ছাড়া এটা যদি আমরা ক্যালকুলেটর ছাড়াও হিসাব করি তাহলে NCR এর সূত্র ব্যবহার করেও হিসাব করা যায়। আচ্ছা, তাহলে ত্রিভুজ সংখ্যা আমরা সহজেই পেয়ে গেলাম, 220টি ত্রিভুজ হবে। এবার আসো দ্বিতীয় অংশ, ক্ষেত্রটির কতগুলি কর্ণ আছে। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের কোনো কর্ণ নেই। কর্ণ শুরু হয় চতুর্ভুজের ক্ষেত্র থেকে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এখানে একটি চতুর্ভুজ আমি আঁকি। ধরো এরকম একটা, আমি যে কোনো একটা চতুর্ভুজ আঁকলাম, এটা একটা ট্রাপিজিয়াম টাইপের। তাহলে চতুর্ভুজে 1টা 2টা 3টা 4টা বাহু হলো এবং 4টা কৌণিক বিন্দু আছে। আর আরো দুটো রেখা আমরা পাই, 2টা কোণা যোগ করলে, এখানে 2টা কোণা যোগ করলে, তাহলে এই দুটো কোণা কি হচ্ছে? কর্ণ। শিক্ষার্থীরা, তাহলে বাহু হলো মানে মোট রেখা হলো কয়টা? 1 2 3 4 5 6, মোট 6টা রেখা কিন্তু হলো বা রেখাংশ হলো। কিন্তু আমাদের বাহু আছে 4টি চতুর্ভুজ বলে, আর কর্ণ আছে 2টি। তাহলে এখানে তোমরা হিসাব করে দেখো যে কি হচ্ছে চতুর্ভুজ এর আমরা যদি দুটো বিন্দু নিয়ে রেখা গঠন করি তাহলে 4C2 এটার ফলাফল হয় 6টি। তাহলে এখান থেকে এই 6টির মধ্য থেকে 4টি কিন্তু বাহু। তাহলে আমরা যদি 6 থেকে 4 বাদ দেই তাহলে কর্ণের সংখ্যা পাওয়া যায় 2টি। তো এ ধরনের প্রতিটি অঙ্কে কর্ণ বের করার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করা হয়। তাহলে এখানেও ঠিক একইভাবে। তাহলে আমাদের এই 12 বাহু বিশিষ্ট সমতলী ক্ষেত্রে কতটি কর্ণ আছে সেটা আমরা বের করব। তাহলে দেখো, আবার কৌণিক বিন্দুগুলি হতে 2টি বিন্দুর সংযোগে প্রাপ্ত রেখাংশের সংখ্যা 12C2T। তাহলে মোট 66টি। এটা ক্যালকুলেটর হিসাব করলে আমরা পাই 66। এই 66 যে রেখাংশ পাবো তার মধ্যে 12টি হচ্ছে সমতলী ক্ষেত্রে বাহু বলেই দিয়ে আছে প্রশ্ন। কিন্তু 66টি রেখাংশের মধ্যে 12টি রেখাংশ সমতলী ক্ষেত্রে বাহু এবং বাকি রেখাংশগুলো কর্ণ। অতএব নির্ণয় কর্ণের সংখ্যা 66 - 12T = 54টি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এ ধরনের অঙ্ক ঢাকা বোর্ড 17তে এসেছে, অর্থাৎ একটি পঞ্চভুজ যে ছিল তার কয়টি কর্ণ আছে এটা বের করতে বলা হয়েছে ঢাকা বোর্ড 17তে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আর একটি প্রশ্ন নিয়ে আসছি এই প্রশ্নমালার। প্রশ্ন: 4 জন ভদ্রমহিলা সহ 10 জনের মধ্য থেকে
5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে যেন প্রত্যেক কমিটিতে অন্তত কমপক্ষে একজন ভদ্রমহিলা থাকবে। মোট মানুষ আছে 10 জন, তার মধ্যে মহিলা আছে 4 জন। কমিটি গঠন করতে হবে 5 জনের এবং সেই কমিটিতে পক্ষে একজন বা অন্তত পক্ষে, আর কমপক্ষে একই কথা, অন্তত একজন মহিলা থাকবে, এটাই হচ্ছে শর্ত। তো লক্ষ্য করো সমাধান, এটা ঢাকা 16-তে এই প্রশ্নটা আসছিল, এছাড়া অন্যান্য অনেক বোর্ডে এসেছে। এ ধরনের প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমাধান, এখানে 10 জন ব্যক্তির মধ্যে হতে 4 জন মহিলা এবং অন্যান্য ব্যক্তি 6 জন, এদের মধ্যে 5 জনের কমিটি গঠন করতে হবে যেখানে অন্তত পক্ষে একজন ভদ্রমহিলা থাকবে। অতএব কমিটি গঠনের উপায় নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে শর্ত বলা আছে অন্তত একজন ভদ্রমহিলা থাকবে, এ ধরনের অঙ্কে তোমরা সবসময় শর্ত দিয়ে অঙ্কটি শুরু করবে, তাহলে তোমাদের কোনো রকম অসুবিধে হবে না। তাহলে আমি এখানে লক্ষ্য করো যে কমিটি তো বিভিন্ন ধরনের হতে পারে, তো সব অন্তত পক্ষে একজন মহিলা থাকবে, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের শর্ত। তাহলে ভদ্রমহিলা 4 জন, অন্যান্য 6 জন, কমিটি গঠনের উপায়। তাহলে ভদ্রমহিলা 4 জন থেকে আমরা প্রথম অন্তত পক্ষে একজন, এখানে একজন লিখলাম। তাহলে কমিটির মধ্যে মোট সদস্য সংখ্যা হবে 5 জন। তাহলে একজন যদি মহিলা নেওয়া হয় তাহলে অন্যান্য সদস্য থেকে নিতে হবে 4 জন, তাহলে মোট হবে এখানে 5 জন। তাহলে কমিটি গঠনের উপায়, 4 জন মহিলা থেকে একজন মহিলা বাছাই করা হচ্ছে 4C1 উপায়ে, এবং 6 জন অন্যান্য লোক থেকে 4 জন নির্বাচন করা হচ্ছে 6C4 উপায়ে। তাহলে এখান থেকে আমরা পাই 60, অর্থাৎ 60টি উপায়। ভদ্রমহিলা 4 জন থেকে যদি 2 জন আমরা নেই তাহলে অন্যান্য ব্যক্তি থেকে 3 জন নিতে হবে, তাহলে সদস্য 5 জন হবে। তাহলে কমিটি গঠনের উপায় 4C2, অর্থাৎ 4 জন থেকে 2 জন এবং অন্যান্য 6 জন থেকে 3 জন, 6C3। তাহলে এটা কি হচ্ছে 120টি উপায়। কমিটির মধ্যে যদি মহিলা থাকে 3 জন তাহলে অন্যান্য ব্যক্তি হবে 2 জন, তাহলে মোট 5 জন হবে। সেটা গঠন করার উপায় হচ্ছে 4C3 গুণ 6C2, 6 জন থেকে 2 জন। এটা এই ক্ষেত্রে আমরা মানে কমিটির উপায় পাই 60 উপায়। আমাদের ভদ্রমহিলা ছিল সর্বোচ্চ 4 জন, তাহলে 4 জনকে যদি আমরা কমিটির মধ্যে রাখি তাহলে অন্যান্য ব্যক্তিদের মধ্য থেকে নিতে হবে 1 জন, তাহলে মোট 5 জন হবে। তাহলে 4 জন থেকে 4 জন, 6 জন থেকে 1 জন, তাহলে এই ক্ষেত্রে আমরা উপায় পাই 6টি। তাহলে মোট কমিটির সংখ্যা বা কমিটি গঠনের উপায় কয়টা হবে? 60 যোগ 120 যোগ 60 যোগ 6, তাহলে মোট 246টি উপায় কমিটি গঠনের। এরপরে লক্ষ্য করো, এ ধরনের আরেকটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। এটি দেখা গেছে যে বেশ কয়েকটি বোর্ডেও এসেছে এ ধরনের অঙ্ক সৃজনশীল পদ্ধতিতে, আবার বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নেও এই কোশ্চেনটা পাওয়া গিয়েছে। এ ধরনের প্রশ্নটা আমরা পড়ছি। 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে এবং 2 জন উইকেট রক্ষা করতে পারে। অন্তত একজন উইকেট রক্ষক এবং 3 জন বোলার নিয়ে কত প্রকারে 11 জনের একটি ক্রিকেট দল গঠন করা যেতে পারে? শিক্ষার্থীরা, তোমরা সবাই ক্রিকেট ভালোবাসো, তোমরা জানো যে একটি ক্রিকেটের টিম গঠন করতে গেলে বা ক্রিকেটের দল গঠন করতে গেলে 11 জন সদস্য প্রয়োজন। এখানে 14 জন খেলোয়াড় নির্বাচন করা আছে, তাদের মধ্যে 5 জন বল করতে পারে, অর্থাৎ বোলার 5 জন এবং 2 জন উইকেট রক্ষা করতে পারে, আর বাকি অন্যান্য সদস্য তাহলে 7 জন। এদের মধ্য থেকে আমাদের 11 জনের একটি দল গঠন করতে হবে। মোট খেলোয়াড় 14 জন, এদের মধ্যে বোলার 5 জন, উইকেট রক্ষক 2 জন এবং অন্যান্য খেলোয়াড় 7 জন। 11 জনের ক্রিকেট দল গঠনের উপায় নিম্নরূপ। বোলার 5 জন, উইকেট রক্ষক 2 জন, অন্যান্য খেলোয়াড় 7 জন, ক্রিকেট দল গঠনের উপায়। আমি আগেই বলেছি এ ধরনের অঙ্কে যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তটা আগে ফুলফিল করার চেষ্টা করবে। আমাদের বলেছে যে বোলার থাকবে 3 জন আর উইকেট রক্ষক থাকবে 1 জন, কমপক্ষে, অন্তত মানে কমপক্ষে, অর্থাৎ সবচেয়ে কম এটা থাকতেই হবে।
এর বেশি থাকতে পারে। তাহলে সেইভাবে আমরা লিখেছি 3 জন বোলার, উইকেট রক্ষক 1 জন। তাহলে 11 জন হতে আমাদের আমরা কত পাচ্ছি? 3 আর 1 4, 11 জন হতে বাকি থাকে 7। তাহলে অন্যান্য খেলোয়াড় 7 জন থেকে 7 জন নিতে হবে। তাহলে এই সেটিং এর ক্ষেত্রে 5 জন থেকে 3 জন, 5C3, 2 জন থেকে 1 জন 2C1 এবং 7 জন থেকে 7 জন 7C7। এই সেটিংটা আমাদের ক্যালকুলেশন করলে আমরা পাই 20টি উপায়। আবার বোলার যদি 3 জন ঠিক থাকে, উইকেট রক্ষক আমাদের সর্বোচ্চ আছে 2 জন, উইকেট রক্ষক সর্বোচ্চ আছে 2 জন। তাহলে 1 জন তো থাকতেই হবে, 2 জনও থাকতে পারে। তাহলে 3 জন বোলার ঠিক রেখে 2 জন উইকেট রক্ষক নিয়ে আমাদের অন্যান্য খেলোয়াড় নিতে হবে 6 জন। তাহলে এই সেটিং এ 5C3, 2C2 এবং 7C6। এখানে আমরা পাচ্ছি 70টি উপায়। আবার আমাদের 5 জন বোলারের থেকে আমরা নিতে পারি 4 জন। তাহলে উইকেট রক্ষক 1 জন নিয়ে অন্যান্য খেলোয়াড়রা নিতে পারবো 6 জন। এই সেটিং এ আমরা ক্যালকুলেশন করে পাই, ভালো করে লক্ষ্য করো, 5C4 গুণ 2C1 গুণ 7C6, অর্থাৎ 7 জন থেকে 6 জন আমরা পাই 70টি উপায়। বোলার যদি 4 জন ঠিক রাখি, উইকেট রক্ষক যদি 2 জন নেই, তাহলে অন্যান্য খেলোয়াড় থেকে নিতে হবে 5 জন, 11 জন হওয়ার জন্য। 4, 2, 6 আর 5, 11। তাহলে এখানে এই সেটিং এ 5C4 গুণ 2C2 গুণ 7C5, এখান থেকে আমরা পাই 105টি উপায়। বোলার যদি আমাদের সর্বোচ্চ বোলার আছে 5 জন, তাহলে 5 জন যদি নেই, তাহলে উইকেট রক্ষক 1 জন নেই, তাহলে অন্যান্য খেলোয়াড় আমাদের নিতে হবে 5 জন। এই সেটিং এ আমরা 5C5 গুণ 2C1 গুণ 7C5 সমান সমান 42। আমরা যদি বোলার 5 জন রেখে উইকেট রক্ষক 2 জন নেই, তাহলে অন্যান্য খেলোয়াড় নিতে হবে 4 জন। এই সেটিং এ আমরা 5C5, 2C2 এবং 7C4 এই সেটিংটা আমরা পাচ্ছি 35টি উপায়। তাহলে মোট ক্রিকেট দল গঠনের মোট উপায় আমাদের এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে 20 যোগ 70 যোগ 70 যোগ 105 যোগ 42 যোগ 35 আমরা পাচ্ছি 342। তাহলে মোট 342টি উপায়ে এই 11 জনের এক ক্রিকেট দল গঠন করা যেতে পারে। এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি তোমরা করতে পারবে। এবার আসো আর একটু ভিন্ন ধর্মী একটি অঙ্ক আনছি, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রশ্ন: 9 জন শিক্ষার্থীর একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? মনে করো তোমার প্রতিষ্ঠান থেকে তোমরা 9 জনের একটি দল কোথাও কোনো প্রতিযোগিতা করতে যাচ্ছ। গাড়ি নেওয়া হলো 2টো, তাহলে সেখানে 2টো গাড়ির মধ্যে একটি গাড়িতে সিট আছে 7টি এবং আরেকটি গাড়িতে সিট আছে 4টি। তাহলে তোমরা কিভাবে যাবে? 9 জনের একটি দল, সেই ব্যাপারটা এখানে আমাদের আলোচনার বিষয়। পূর্বের অঙ্কগুলোতে আমাদের মানুষের মধ্যেই ভিন্নতা ছিল, কোথাও ছিল মহিলা, কিছু মহিলা, আবার কিছু অন্যান্য ব্যক্তি। আবার আমরা দ্বিতীয় অঙ্কটা করলাম, এখানেও মানুষের মধ্যে সকলেই মানুষ, কিন্তু কেউ ছিল বোলার, কেউ ছিল উইকেট রক্ষক, কেউ ছিল অন্যান্য প্লেয়ার, তাদের মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছিল। এখানে ভিন্নতা যানবাহনের মধ্যে, ব্যক্তি কিন্তু শিক্ষার্থী যারা মানুষ তারা সবাই একই, ক্লাসিফিকেশনটা হচ্ছে 2টা গাড়ির ভিতরে। তাহলে এখানে লক্ষ্য করো, তাই আমাদের ক্যালকুলেশনটা একটু ভিন্নতা। 9 জন শিক্ষার্থীর দলটি 2টি যানবাহনে ভ্রমণের উপায় নিম্নরূপ। প্রথম যানবাহনে 7 জন যেতে পারে, দ্বিতীয় যানবাহনে 4 জন যেতে পারে। ভ্রমণের উপায়: প্রথম যানবাহনে 9 জন থেকে যদি আমরা 7 জনকে বসাই, বসানোর পরে আমাদের অবশিষ্ট শিক্ষার্থী থাকে 2 জন। 2 জন শিক্ষার্থী 2 জনই আমাদের দ্বিতীয় যানবাহনে যেতে পারবে, ওখানে সিট আছে 4টি, অর্থাৎ 4 জন যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভ্রমণের উপায় 9 জন ব্যক্তি থেকে, অর্থাৎ 9 জন শিক্ষার্থী থেকে 7 জন যাবে প্রথম গাড়িতে এবং অবশিষ্ট 2 জন শিক্ষার্থী দ্বিতীয় গাড়িতে, তারা 2C2 উপায়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের ভ্রমণের উপায় হচ্ছে 36। প্রথম গাড়িতে যদি 6 জনকে আমরা বসাই, তাহলে দ্বিতীয় গাড়িতে আমাদের 3 জন যেতে পারে। তাহলে 9 জন থেকে 6 জন যাবে এবং অবশিষ্ট 3 জন থাকবে, 3 জনই দ্বিতীয় গাড়িতে যাবে।
সেই ক্ষেত্রে আমাদের ভ্রমণের উপায় হচ্ছে 84 বা 84। 9 জন থেকে যদি প্রথম গাড়িতে আমরা 5 জন বসাই, বসানোর পর অবশিষ্ট থাকে 4 জন, 4 জন দ্বিতীয় গাড়িতে আমাদের সর্বোচ্চ 4টি সিটই থাকবে বা 4 জন বসতে পারবে, 4 জনই দ্বিতীয় গাড়িতে যাবে। সেই ক্ষেত্রে 9 জন থেকে 5 জন প্রথম গাড়িতে ব্যবস্থা করার পরে অবশিষ্ট 4 জন দ্বিতীয় গাড়িতে 4C4 উপায় বসতে পারে। তাহলে এই ক্ষেত্রে ভ্রমণের উপায় 126 উপায়। তাহলে দলটির মোট ভ্রমণের উপায় 36 যোগ 84 যোগ 126, তাহলে 246 উপায়ে শিক্ষার্থীরা ভ্রমণ করতে পারে। এরকম চমৎকার চমৎকার অনেক অঙ্ক এই প্রশ্নমালায় আছে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। আশা করি তোমরা বাকিগুলো করতে পারবে। এবার আসো আর একটা ভিন্নধর্মী একটা অঙ্ক। প্রশ্ন, দেখাও যে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার দীর্ঘ 7টি সরলরেখাংশ থেকে 4টি করে নিয়ে 32টি চতুর্ভুজ তৈরি করা যাবে। এখানে প্রশ্নটা বলছে দেখাও যে। প্রশ্নটা এমনও থাকতে পারে, এই যে কোনো ধরনের এরকম সংখ্যা দিয়ে তোমাকে বলতে পারে কতটি চতুর্ভুজ গঠন করা যায়। তো লক্ষ্য করো সমাধান। 7টি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার। একটি চতুর্ভুজ গঠন করার জন্য 4টি সরলরেখা প্রয়োজন, এটা আমরা সবাই জানি। অতএব 7টি সরলরেখা থেকে 4টি সরলরেখা বাছাইয়ের উপায় 7C4 = 35। কিন্তু চতুর্ভুজের যে কোনো 3টি বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। চতুর্ভুজ গঠনের শর্ত এটা। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম যে যে চতুর্ভুজের জন্য যে 4টি বাহু নির্বাচন করা থাকবে, সে 4টি বাহুর মধ্যে সবচেয়ে ছোট পরিমাপ যেগুলো ধারাবাহিকভাবে তাদের যোগ করে সর্বোচ্চ পরিমাপের থেকে তাদের যোগফলটা বড় হতে হবে। কথাটা এভাবে বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিম্নোক্ত ক্ষেত্রে চতুর্ভুজ গঠিত হবে না। কোন কোন ক্ষেত্রে? এই সেটিং থেকে যদি 1 2 3 এবং 6 এই 4টা বাহু এই পরিমাপের বাহু নেওয়া হয়, তাহলে এটা চতুর্ভুজ গঠন হবে না। কারণ কি? 1 যোগ 2 যোগ 3 এটা হয় 6, আর আমাদের চতুর্থ বাহু আছে কি 6, তাহলে এটা সমান সমান হলে চতুর্ভুজ গঠন করা যাবে না, মানে চতুর্ভুজ আঁকাই যাবে না। 2 নাম্বার 1 2 3 7 সেন্টিমিটার, কারণ 1 যোগ 2 যোগ 3 এটা সমান 6 হয়, এবং 6টা কি আমাদের 3টা ফলাফল 6, এই চতুর্থ বাহু থেকে ফলাফলটা ছোট, কিন্তু ফলাফলটা কি হতে হবে? বড় হতে হবে। আবার 1 2 4 6 এই সেন্টিমিটারের বাহুগুলো চতুর্ভুজ গঠন করা যাবে না, কারণ 1 যোগ 2 যোগ 4 সমান কত হয়? 7, এবং চতুর্থ বাহুর পরিমাপ হচ্ছে 7, অর্থাৎ সমান। তাহলে এই 3টা ক্ষেত্রে আমাদের চতুর্ভুজ গঠন করা যাবে না। তাহলে অর্থাৎ উপরোক্ত 3টি ক্ষেত্রে আমাদের চতুর্ভুজ গঠিত হবে না। নির্ণয় চতুর্ভুজের সংখ্যা 35, এই যেখানে যেটা সম্ভাব্য সংখ্যা বের করে রাখা হয়েছিল সেটা থেকে আমাদের যেগুলো এই শর্ত বহির্ভূত সেগুলো বাদ দিলে আমাদের চতুর্ভুজ গঠনের সংখ্যা হয় 32। অর্থাৎ এই 32টি চতুর্ভুজ পাবো আমরা এই যে পরিমাপ দেওয়া আছে বাহুগুলোর, সেই বাহুগুলো থেকে 4টি করে বাহু নিয়ে আমরা মোট 32টি চতুর্ভুজ গঠন করতে পারবো। আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো এবং প্রমাণিত। শিক্ষার্থীরা, আজ আমি পঞ্চম অধ্যায়ের যতটুকু ইম্পর্টেন্ট আলোচনা আছে সকলগুলো মোটামুটি শেষ করলাম। আশা করি এখানকার যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটা উত্তর করতে পারবে। অধ্যায়টা অত্যধিক গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে পড়বে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে মোবাইলে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কার্যক্রম আমি সমাপ্ত